দীপশিতা, তুমি একজন ভারতীয় ছাত্রনেত্রী এবং ভারতীয় ছাত্র ফেডারেশনের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক ছিলে। 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বালি আসন থেকে মার্ক্সবাদী সমাজতান্ত্রিক দল হিসেবে আপনি দাঁড়িয়েছিলেন। আবার 2024 সালে লোকসভা ইলেকশনে আপনাকে আবার টিকিট দিল। মানুষের পাশে হাঁটতে চাও, কিভাবে তুমি ব্যাখ্যা করবে? আমরা মনে করি আমরা যারা কমিউনিস্ট পার্টির সদস্য, আমরা নির্বাচনকে আমাদের যে আসল লক্ষ্য, অর্থাৎ ভারতবর্ষে গরিব খেটে খাওয়া মানুষের রাজ প্রতিষ্ঠা করা, তার একটা অংশ হিসেবে দেখি। ফলে সেই কাজ করতে গিয়ে যদি আমাদের কোথাও নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে হয় অথবা নির্বাচনের প্রার্থী হিসেবে কন্টেস্ট করতে হয়, নির্বাচন লড়তে হয়, দুটোই আমাদের কাছে কমিউনিস্ট পার্টির কাজ। ফলে 21 সালে আমাদের কাজ দেওয়া হয়েছিল, সেই কাজ আমরা করার চেষ্টা করেছি। 2024 নির্বাচন আরো বড় নির্বাচন, লোকসভা নির্বাচন। সেখানেও যে পার্টি আমাদেরকে এত বড় গুরু দায়িত্বের যোগ্য ভেবেছে, আমরা চেষ্টা করবো আমাদের সবটা দিয়ে, আমাদের যতটা আমরা শ্রম দিতে পারি, যতটা আমরা কাজ করতে পারি, সবটা দিয়ে পার্টির মর্যাদা, পার্টির বিশ্বাস, মানুষ আমাদের উপর যে আস্থা রেখেছে, সেই আস্থার যোগ্য হতে পারে। এত সুন্দর একটা ব্রাইট কেরিয়ার ছেড়ে হঠাৎ করে সিপিআইএম পার্টিতে এসে হোল টাইমার হওয়ার স্বপ্ন কিভাবে এক করবে? না, আমি পার্টির হোল টাইমার নই। তবে এটা ঠিক, আমি যদি চাইতাম, আমি আমার একাডেমিক জীবনটা আরো একটু গুছিয়ে করতে পারতাম, পোস্ট ডক ইত্যাদি ইত্যাদি। আমার মনে হয়েছে যে আমরা যে রাজনীতি করি সেখানে আমাদের একটা কথা খুব শেখানো হয়, পড়ো লড়ো পাল্টাও, স্টাডি অ্যান্ড স্ট্রাগল। পড়াশুনোর সঙ্গে রাজনীতির যে কোনো আপাত বিরোধ নেই, সেটা আমরা শিখেছি। এবং একটা সময় যখন আমার প্রজন্মের সবাই, পার্টিকুলারলি যারা আমরা ওয়ার্কিং ক্লাস ফ্যামিলি থেকে আসি, আমরা একটা ভয়ঙ্কর রকম ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি। সেখানে দাঁড়িয়ে শুধু নিজের কেরিয়ার গুছানো নয়, যাতে আরও 5টা লোক, আরও অনেকগুলো ছেলে মেয়ে তাদের একটা ভালো জীবন পায়, একটা সুস্থ স্বাভাবিক জীবন পায়, তার জন্য লড়াইটা আমার মনে হয়েছে এটা আমাদের কর্তব্য। যে বামপন্থায় আমরা বিশ্বাস করি, সেই বামপন্থা ব্যক্তির বাইরে গিয়ে সমষ্টিকে ভাবতে শেখায়, সমাজকে ভাবতে শেখায়। বামফ্রন্টে এতদিন একটা সংস্কৃতি কাজ করতো যেখানে তোমার বৃদ্ধতন্ত্র বা যারা বয়স্ক তাদেরই সুযোগ দেওয়া হতো। হঠাৎ করে এই আমূল পরিবর্তন যে ইয়ং জেনারেশনকে তুলে আনা, তাদের সমাজে প্রতিষ্ঠা করার জন্য, কারণ ইয়ং জেনারেশন অ্যাকসেপ্টেবল সব জায়গাতে। তো আপনি কি মনে করেন যে ইয়ং জেনারেশনই মানে দেশের ভবিষ্যৎ? প্রথমত আমি মনে করি না যে কোনো বৃদ্ধতন্ত্র চলবে। আমার মনে হয় সময়ের নিয়মে অনেক ধরনের পরিবর্তন হয়। এই মুহূর্তে ভারত একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্যে দিয়ে গেছে। প্রচুর ইয়াং ছেলে মেয়ে তারা ভারতবর্ষে জন্মেছেন, তারা তাদের কর্মক্ষেত্রে ক্রাইসিসের সম্মুখীন হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই তাদের মনে হয়েছে এই সময় দাঁড়িয়ে আমার রুটি রুজির বিভিন্ন লড়াই আন্দোলনে সামিল হওয়া উচিত। এবং আমরা যারা সোকল ইয়াং লোকজন যারা প্রার্থী হয়েছি, আমরা কেউই অমুকের ছেলে, তমুকের নাতি, তমুকের ভাইপো, অমুকের পিসি বলে নেতৃত্ব দিইনি বা নির্বাচনে লড়ছি না। আমরা আমাদের যে গণসংগঠন, সেই গণসংগঠনের নেতৃত্ব হিসাবে, সেই আন্দোলনের নেতৃত্ব হিসাবে নির্বাচনে লড়ার কাজ পেয়েছি। ফলে আমার মনে হচ্ছে এটা স্বাভাবিক, এবং আগামী দিনেও এই ব্যাটন আরো অন্য মানুষের হাতে যাবে যারা লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে উঠে আসবে। আমরা আজকে সারাদিন ধরে তোমার প্রচারের সাথে সঙ্গী ছিলাম। আমরা দেখেছি যে সাধারণ খেটে খাওয়া গরিব মানুষরা যেভাবে দুহাত তুলে তোমার কাছে এসছে, তোমার আশীর্বাদ চেয়েছে, তোমাকে জীবনে প্রতিষ্ঠা করার জন্য লড়াই তাতে সামিল হয়েছে। এখন থেকেই দীপশিতা একটা অন্যরকম মিনিং তৈরি করছে মানে খেটে খাওয়া মানুষদের মধ্যে। কেমনভাবে তুমি দেখো এটাকে? আমার মনে হয় এটাই স্বাভাবিক। যদি আমি একটা শ্রমিক শ্রেণীর পার্টির কর্মী হয়ে যদি শ্রমিক শ্রেণীর সাধারণ মানুষ আমাকে তার আপন লোক না মনে করে, তাহলে মনে হবে কোথাও আমার রাজনীতিতে, আমার ট্রেনিংয়ে, আমার শেখায় গন্ডগোল রয়েছে। আমি নিজে একজন শ্রমিক পরিবারের মেয়ে, আমার বাবা কারখানার শ্রমিক ছিলেন, এখনো আছে। এবং আমরা যা শিক্ষা ছোটবেলা থেকে পেয়েছি, লাল ঝান্ডা আমাদের যে শিখিয়েছেন, আমরা যেন সেই শিক্ষার প্রতি ট্রু থাকতে পারি, সঠিক থাকতে পারি, সত্য থাকতে পারি, সেটার সঙ্গে যেন কোথাও কোনোদিনও এতটুকু আদর্শ থেকে আমরা বিচ্যুত না হই, মানে সেটাই আমাদের মূল কাজ। বামপন্থার কি কোনো বিকল্প আছে? বামপন্থার কোনো বিকল্প নেই। আমি খুব স্ট্রংলি মনে করি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, সেই সমস্যার একমাত্র সায়েন্টিফিক লং টার্ম সলিউশন যদি কারোর কাছে থাকে, সেটা বামপন্থীদের কাছে, বামপন্থার কাছে, মার্ক্সবাদের কাছে। ফলে মার্ক্সবাদের কোনো বিকল্প হয় না। মানুষের স্বার্থে কি পদক্ষেপ নেন তুমি? শ্রীরামপুর লোকসভার কেন্দ্রে আমার মনে হয় বন্ধ কলকারখানা একটা বিশাল বড় ইস্যু। শ্রীরামপুরের বন্ধ কলকারখানা, জুট মিল, কটন মিল, সেগুলোকে খোলা, বন্ধ কলকারখানার জমিগুলো যাতে জমি হাঙরদের হাতে না চলে যায় সেটাকে আটকানো, জমি বুঝিয়ে, পুকুর বুঝিয়ে,
ইললিগালি কনস্ট্রাকশন করা, যার মধ্যে দিয়ে ইকোলজিক্যাল ডিসব্যালেন্স তৈরি হওয়া, গরম বেড়ে যাওয়া, স্বাভাবিকভাবেই একটা পরিবেশের গণ্ডগোল হওয়া, সেইগুলোকে রোখা এবং একই সঙ্গে নতুন কর্মসংস্থান তৈরি করা, যাতে আমার পরিবারের ছেলেমেয়েরা, আমার প্রজন্মের ছেলেমেয়েরা তাদেরকে কোথাও পরিযায়ী শ্রমিক হতে না হয়। তারা যেন নিজের এলাকায়, নিজের বাড়িতে, নিজের জেলার মধ্যে যথেষ্ট পরিমাণ কর্মসংস্থান পায়। বামফ্রন্টের আমরা 34 বছর দেখেছি এবং পরবর্তীকালে তৃণমূল জমানোরও 11.5 বছর 12 বছর আমরা দেখছি। রাজ্যে এত যে চুরি হচ্ছে, কয়লা চুরি, শিক্ষা চুরি, বালি চুরি, এত যে দুর্নীতি হচ্ছে, ঠিকঠাক কি চুরির কোনো তদন্ত হচ্ছে? যদি চুরির ঠিকঠাক তদন্ত হতো তাহলে যারা আজকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, প্রচার করে বেড়াচ্ছেন, লক্ষ্মীর ভান্ডার যদি পেতে হয় তাহলে আমাদের ভোট দিন, এইসব বলে বেড়াচ্ছেন আজগুবি কথা, তারা সবাই জেলের মধ্যে থাকতেন। তারা সবাই জেলের বাইরে ঘুরছেন কারণ ইডি, সিবিআই, এই সমস্ত কেন্দ্রীয় সংস্থাগুলো রাজনীতির মোটিভেশনে ব্যবহার হচ্ছে। আপনি যদি ওদেরকে টাকা পয়সা দেন অথবা আপনি যদি বিজেপির সাথে সেটিং করে নেন, তাহলে আপনি চুরি করুন, ডাকাতি করুন, দুর্নীতি করুন, যা করুন আপনার 7 খুন মাফ। যদি আপনি এগুলো না করেন তাহলে একমাত্র আপনাকে জেলে যেতে হবে। ফলে যখন আমরা দেখি দিল্লির মুখ্যমন্ত্রী তিনি জেলে যান, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে জেলে নিয়ে যাওয়া হয়, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তার ভাই প্রজার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, তারা কোনোভাবেই জেলে যান না, তখন আমাদের একটু প্রশ্ন করতে ইচ্ছে করে তাহলে কি সেটিংটা অনেক আগে থেকে হয়ে আছে? তার মানে কি আপনি বলতে চাইছেন যে দিল্লিতে দোস্তি আর রাজ্যে কুস্তি? অ্যাবসলিউটলি। তারা শুধু দিল্লিতে দোস্তি না, রাজ্যেও দোস্তি। কুস্তিটা খালি ওপর ওপর দেখানোর জন্য, পর্দার আড়ালে দিল্লি হোক কি কলকাতা সব জায়গায় দোস্তি। একটা সময় আপনি নারী সুরক্ষা, নারী স্বাধীনতা নিয়ে অনেক লড়াই করেছেন বা বর্তমানেও সেই লড়াই আপনি কন্টিনিউ করছেন। যখন সন্দেশখালী কোনো রাত্রিবেলা মায়ের আর্তনাদ, তাকে যখন পিঠে পুলি করার জন্য পার্টি অফিসে ডাকা হয়, তখন কি নিজের মন কাঁদে না? অবশ্যই আমার মনে হয় আমরা কোন একটা রাজ্যে বসবাস করছি যে রাজ্যে রাত্রি 1টা-1:30টার সময় একজন মহিলাকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া যায় এবং পুলিশ স্টেশনে গিয়ে কোনো লাভ হয় না, অভিযোগ জানিয়ে কোনো লাভ হয়নি, যে অ্যাবসলিউট অরাজকতা, যে ক্রিমিনালের হাতে রাজ্যকে, দেশকে, গ্রামকে, প্রশাসনকে একদম ছেড়ে দেওয়া। এই বাংলাটা বোধহয় আমরা কেউ কোনোদিনও কল্পনা করিনি। যে মানুষ পরিবর্তনের জন্য ভোট করেছিলেন, মামাটি মানুষের কথা ভেবে, সেই মানুষও জানে। এসব কি কোনো আদৌ কোনো পলিটিক্যাল চেঞ্জ ছাড়া সম্ভব? পলিটিক্যাল চেঞ্জ ছাড়া সম্ভব নয়। পলিটিক্যাল চেঞ্জ ছাড়া সম্ভব নয় এই কারণে, কারণ এই যে আমরা বলি when politics determine your future, you should determine what your politics should be. রাজনীতি আমাদের সবটা কন্ট্রোল করে, সবটা নিয়ন্ত্রণ করে, আমাদের ভবিষ্যৎ, আমাদের আগামী, আমাদের আজ। ফলে যদি পলিটিক্যাল চেঞ্জ না হয়, যদি ক্রিমিনালদের হাত থেকে রাজনৈতিক ক্ষমতা কেড়ে না নিয়ে সাধারণ মানুষের হাতে না দিই, ততদিন পর্যন্ত সমস্ত কিছু যে আপনি আশেপাশে দেখছেন তার পরিবর্তন হবে না। তাহলে কি তৃণমূল কংগ্রেস এখানে তদন্তকে প্রভাবিত করছে? তদন্ত কিভাবে চলা উচিত? মানে অবশ্যই। মমতা ব্যানার্জি তো কত বছর আগে উনি কালীঘাট থানা থেকে ক্রিমিনালদের ছাড়িয়ে এনেছিলেন। উনি চান না ক্রিমিনালরা, যে ক্রিমিনাল ওনাকে 75-25-এর ভাগ বাটোয়ারা দেন, সেই ক্রিমিনালরা একটু জেলে যান। সেই ক্রিমিনালরা যাতে ঘুরে বেড়াতে পারেন, সেই ক্রিমিনালরা যাতে বহাল তবিয়তে থাকতে পারেন, সেই কারণেই সমস্ত ধরনের প্রশাসনকে ট্যাম্পার করতে, ম্যানিপুলেট করতে রাজি আছে। আমরা দেখেছি যে যারা বামপন্থার পথ অবলম্বন করে তারা খুব সাধারণ সরল জীবনযাপন তারা পালন করে। যখন আমরা দেখি যে মাটি মানুষের কথা যখন মমতা ব্যানার্জি বলছে বা তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলছে, আর তথাকথিত তারা যখন 55 লক্ষ টাকার গাড়ি নিয়ে ঘুরছে, আর আপনাকেও আজকে সারাদিন ধরে দেখলাম যে ছাপোষা মধ্যবিত্ত বাঙালি ঘরের একজন মহিলা ক্যান্ডিডেট হয়ে আপনি যেভাবে মানুষের পাশে যাচ্ছেন, কখনো আপনি টোটোতে উঠছেন, কখনো আপনি হেঁটে যাচ্ছেন, কখনো আপনি তাদের কাছে গিয়ে মালাটাও নিচ্ছেন বা তাদের যা সামর্থ্য তাদের আপনাকে আশীর্বাদ করে দিচ্ছে, কিরকম দুটোর মধ্যে একটা ব্যালেন্সিং কিরকম লাগে না? আমার মনে হয় যে মানুষকে বারবার এটা বলতে হয় না আমি সততার প্রতীক, যে মানুষকে বারবার বলতে হয় দেখো আমি গরিব, দেখো আমি আমি কত গরিব, আমি হাওয়াই চটি পড়ি, তার মানে সেই মানুষ কিছু লুকাতে চাইছেন। আপনি আমরা যারা সাধারণ মানুষ, আমরা কতবার লোকের কাছে গিয়ে বলি আমি গরিব, আমি গরিব, আমি গরিব, আমার অমুক নেই, আমার তমুক নেই। সমস্ত মানুষ চেষ্টা করেন তার যা সাধ্য, তার সামর্থ্য মতো ভালো থাকার জন্য। যে মানুষকে নিজের গরিবীকে বিজ্ঞাপন করতে হয়, সেই মানুষ অবশ্যই কোথাও না কোথাও তিনি যে গন্ডগোল করেছেন, কোথাও তিনি টাকা মেরেছেন, কোথাও না কোথাও কোনো একটা অসততাকে লোকাতেই সততার বিজ্ঞাপন দেন। তৃণমূলের নেতা নেত্রী একদম উপর থেকে নিট, যারা এই গরিব মানুষের কথা দিনে 10 বার করে বলেন এবং গরিব মানুষদেরই লোটেন, তারা আসলে ওইটারই প্রমাণ করেন। যদি গরিব মানুষের জন্য কাজ করতে হয় তাহলে ওই ফেক হতে হয় না, তাকে ভেগ ধারণ করতে হয় না, হয় চপ্পলও পড়তে হয় না, টালির বাড়িতেও থাকতে হয় না, মানুষের পাশে থাকতে হয়। আজকে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই সিঙ্গুরের আন্দোলনকে হাতিয়ার করে রাজ্যের ক্ষমতায় এসেছিল, কিন্তু 34 বছরের বামফ্রন্টের আমলে এক
একটা নেতা মন্ত্রীও কিন্তু সেইভাবে সিবিআই বা ইডি তাদের ধরতে পারেনি, এমনকি তাদের সিকিচুরও ধরতে পারেনি। আর মমতা ব্যানার্জির রাজত্বে রোজ টিভির পর্দায় আমরা বারংবার দেখছি, আজ এখানে সিবিআই হানা, আজ এখানে ইডি হানা। তার মানে কি, কত টাকার লেনদেন হয়েছে বলে আপনি একজন ক্যান্ডিডেট হিসেবে মনে করেন? কত টাকার লেনদেন হয়েছে সেটা তৃণমূল বিজেপি বলতে পারবে। আমরা খালি আমাদের কথা বলতে পারি। আমরা খুব পরিষ্কার বলেছিলাম 11-র আগে এবং 11-র পরে যে আমাদের কোথাও কোথাও কোনো কুণ্ঠা নেই। আপনারা তদন্ত করুন। গৌতম দেবকে ডেকেছিলেন তো সিআইডি। দিনের পর দিন ডেকেছিলেন, ঘন্টার পর ঘন্টা অসুস্থ মানুষটার জেরা করেছেন। একদিনের জন্য তো গৌতম দেব বলেননি যে আমি যাবো না। ধক ছিল, সাহস ছিল। উনি জানেন যে উনি কোথাও কোনো অসৎ কাজ করেননি। উনি জানেন ওনার কোথাও কোনো অসহ্যতা নেই। বলে ওপেন চ্যালেঞ্জ ছিল, দেখুন, তদন্ত করুন, কিছু হলে আমাকে জেলে ঢোকাতে পারেনি। কেন্দ্রের সরকারও পারেনি, রাজ্য সরকারও পারেনি। বামফ্রন্টের কি এমন হলো যে 34 বছর রাজত্ব করার পরেও, ভালো কাজ করেও, মানুষের কাছে জনদরদি হয়ে থেকেও একটা মানুষ তো তাকে ছুঁড়ে ফেলে দিল? বহুদিন ধরে ক্ষমতায় থাকার ফলে প্রচুর আগাছা আশেপাশে আমাদের জন্মেছিল। যারা সত্যিকারে আমাদের রাজনীতির সঙ্গে একাত্ম ছিলেন না, তারা আমরা সরকারে আছি বলে ক্ষমতার অলিন্দে থাকার জন্য এসেছিলেন। সেই মানুষগুলো পরবর্তীকালে একদম শেষের দিকটায় পার্টিকুলারলি পার্টির মুখ হয়ে গেছিল। ফলে যে মানুষ কমিউনিস্ট পার্টিতে বিশ্বাস করে না, যে মানুষ ক্ষমতার জন্য পার্টিতে এসেছেন, সে মানুষ যদি পার্টির মুখ হয়, স্বাভাবিকভাবেই যে গরিব খেটে খাওয়া মানুষ আমাদের সঙ্গে ছিলেন তারা মুখ ফিরিয়ে নেবেন, তাই নিয়েছে। তবে আমার মনে হয় 11 সালের পর থেকে আমার কর্মীরা, সাধারণ সমর্থকরা, তারা তাদের জীবন দিয়ে, তাদের শাহাদাত দিয়ে যা ভুলচুক ছিল সেই ভুলচুকের সমস্ত মাফি পেয়েছেন। এবারে আমাদের আর কোনো ব্যাগেজ নিয়ে আমরা লড়ছি না। 34 বছরের কোনো ব্যাগেজ আমাদের নেই। 34 বছরে আমরা যা ভুলচুক করেছি, তৃণমূল বিজেপির সরকার 11 সালের পর, 14 সালের পর তা 3 গুণ 4 গুণ করে ফেলেছে। ফলে আমাদের কোথাও কোনো গিল্টি নেই। আমরা চাই আমার প্রজন্মের ছেলেমেয়ে, আগামী প্রজন্মের ছেলেমেয়ে, তাদের কর্মসংস্থান, তাদের শিক্ষা, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সেক্ষেত্রে তৃণমূল বিজেপি আমাদের পথের কাঁটা, আমাদের অপর দিকে রয়েছে, বিরোধিতায় রয়েছে, তাদেরকে হারিয়ে এবারে নির্বাচনে আমাদের জিততে হবে। জেএনইউ তে পড়তে দিদি, জেএনইউ এবার সারা মানে বিশ্বের কাছে 20তম ইউনিভার্সিটি হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে। কেমন লাগছে তোমার একজন? ভালো লাগছে। এই কারণে শুধু নয় যে আমরা ভালো ফল করেছি, মানে তালিকাতে ওপর দিকে উঠেছি, বাট এই কারণে যে এত কিছুর পরেও এখনো 267 টাকা আমার ইউনিভার্সিটিতে ছেলেমেয়েরা পড়তে পারে। ইনক্লুসিভ এডুকেশন, ভালো এডুকেশন, কম পয়সায় ভালো শিক্ষা দেওয়ার মডেল জেএনইউ। আমরা চাইবো জেএনইউ মডেল আরো বেশি বেশি করে ভারতের বুকে ছড়িয়ে পড়ুক, কম পয়সায় মেধাবী ছাত্রছাত্রীরা পড়তে পারুক সকলের দেশে। জেএনইউ থেকে কে তোমার সহকর্মীরা কি আসবে, যাদের সাথে তুমি এসএফআই করতে, তারা কি কেউ আসবে? লেটস সি, দেখা যাক। যেসব গ্রামের চাষির ঘরের ছেলেরা চাষের জমি বিক্রি করে চাকরির টাকা দিয়েছে, তাদেরটা কারা ভাববে? কোথাও কি দীর্ঘদিন চাকরি না পেয়ে এরা কি চাকরি কেনার পথে হাঁটছে? সেটা তো একটা এমন অদ্ভুত দম বন্ধ করা পরিবেশ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, যে মানুষ খুবই একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। দেখছি কিছুতেই যখন চাকরি বাকরি হচ্ছে না, কি করবে? মা বাবার মুখের দিকে তো তাকাতে হবে। ফলে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন পথ বেছেছেন যা তাদের বাছা উচিত হয়নি। কেউ সিন্ডিকেট করেছেন, কেউ হয়তো টাকা পয়সা দিয়ে চাকরি চেয়েছেন। আমরা বলবো মেধার ভিত্তিতে চাকরি হোক, স্বচ্ছ চাকরি হোক। আপনার মেধা থাকলে পরীক্ষা হবে, পাশ করবেন, চাকরি পাবেন। আপনার ঘুষ দেওয়া, আপনার পকেটের টাকা, এগুলো যেন কোনো ফ্যাক্টর না। 2021 সালে বালি এলাকায় আপনি বিধানসভা প্রার্থী হয়েছিলেন, সেখানে আপনি 3 নম্বরে শেষ করেছেন। আপনার ভোট ছিল 22,040, 17.51%। 5-100। আর সেকেন্ড পজিশনে ছিল এআইটিসি, হচ্ছে 53, রানা না। চ্যাটার্জি রানা চ্যাটার্জি ফার্স্ট পজিশনে ফার্স্ট পজিশনে ছিল, বৈশালী ডালমিয়া হচ্ছে সেকেন্ড, আপনি হলেন থার্ড। মানে শূন্য থেকে শুরু। কীভাবে ফাইট করেন? রাস্তা তো খুব কঠিন। বিগত পঞ্চায়েত নির্বাচনে শ্রীরামপুর এলাকায় যেখানে যেখানে ভোট হয়েছে, এত কারচুপি, এত গন্ডগোলের পরে আমরা 30% ভোট পেয়েছি। ফলে আমাদের কাজ সেই 30% ভোটকে বাড়িয়ে 40% করা। সেই কাজই আমরা করছি। মানুষ আমাদের সঙ্গে রয়েছে। যে কারচুপি আগের বারে নির্বাচনে হয়েছিল, এবার সেই কারচুপি হবে না। ফলে আমার বিশ্বাস মানুষ আমাদের ভোট করবেন, আশীর্বাদ করবেন, শূন্য থেকে আমরা পূর্ণের দিকে যাব। যখনই ব্রিগেডের সমাবেশ হয়, বামফ্রন্ট ডাক দিলে লক্ষ মানুষের সমাবেশ হয়। সেটা বুদ্ধদেব ভট্টাচার্যের যখন তিনি অসুস্থ হওয়ার আগের সময়টাতেও যেভাবে দেখেছি, এখনও পরবর্তীকালেও তাই দেখছি। অনেক মানুষ যারা খেটে খাওয়া বঞ্চিত, যারা শ্রমিক, তারা কিন্তু যায় ব্রিগেডের মাথা ভরাতে। সেভাবে যখন ভোটের সময়, যখন ভোট পাখিরা গিয়ে সবার হাতে কাজ দেব, সবার জন্য একই স্লোগান যখন দেয়, তখন ভোট বাক্সে বামফ্রন্টের কোনোরকমভাবে সেভাবে প্রবাহিত আমি হয় এটা না। অ্যাগ্রি করি না আসলে। আমাদের যদি ধরা যাক গোটা পার্লামেন্টে 5 লাখ কিংবা 10 লাখ মানুষ উপস্থিত থাকেন, পশ্চিমবঙ্গের ভোটের নিরিখে সেটা ক%?
যদি সেই 5 লাখ মানুষ আরো 5টা মানুষকে 10টা মানুষকে ভোট দেওয়াতে পারেন, তাহলেও সেটা ভোটের নিরিখে কত পার্সেন্ট। ফলে আমার মনে হয় যত মানুষ আমাদের মিটিং মিছিলে আসেন তার চেয়ে অনেক বেশি মানুষ আমাদের ভোট দেন। তার চেয়েও যদি বেশি মানুষ ভোট দিতে পারে, তাই জন্য মানুষের কাছে প্রচারে যেতে হবে। তোমার প্রচারে কোনো তারকা মুখ দেখা যাবে কি এবার? আমাদের কাছে তো আমার পার্টির লোকই সবচেয়ে বড় তারকা, তার চেয়ে বড় তারকার কিছু হয়নি। না, যেমন দেখা যায় অন্য রাজনৈতিক দলে না, আমরা ওই তারকার কথাতে বিশ্বাসই করি না। মানুষ সেলিব্রিটিকে দেখে যদি ভোট দেন, তাহলে রচনা লকেটদের মতো প্রার্থী হবে। মানুষ এমন মানুষকে ভোট দিক যে মানুষ তার সঙ্গে থাকবে, যে মানুষ রাজনীতি বোঝেন, যে মানুষ রাজনীতির কথা বলে। সেলিব্রিটির মুখ দেখে ভোট দিলে বিরাজনীতির চাষ হয়, সাধারণ মানুষের রাজনীতির জন্য পরিবর্তন। যেমন আমরা বিধানসভাতে দেখেছিলাম কিছু কিছু অভিনেতা অভিনেত্রী সেটা কেউ যদি আসতে চান আসতে পারেন, আমাদের দরজা খোলা আছে। শুধুমাত্র অভিনেতা অভিনেত্রী বলেই তাদেরকে আলাদা করে আমন্ত্রণ জানানোর কোনো ব্যাপার নেই। 34 বছরে বেশ কিছু ভুল হয়েছিল, মানছেন? নিশ্চয়ই আমরা যদি না মানি তাহলে সেটা একটা অপরাধ হয়। 34 বছরে গন্ডগোল হয়েছিল, কিন্তু সেগুলোকে শুধরে নেওয়া গেছে। এবার একটা খুব ব্যক্তিগত প্রশ্ন করি। আপনি বলেছেন যে শাহরুখ খান আপনার ক্রাশ, রাজনীতি আপনার প্রথম প্রেম, মমতার জেদ আপনার কাছে শিক্ষণীয়। কীভাবে ব্যাখ্যা করবেন? শাহরুখ খান আমি ছোটবেলা থেকে খুব ভালোবাসি। আমার খুব পছন্দের মানুষ শাহরুখ খান। তার অফ স্ক্রিন এবং অন স্ক্রিন দুটো চরিত্রই আমার খুব পছন্দ। মমতা ব্যানার্জি আমার মনে হচ্ছে একজন ব্যক্তি হিসেবে ভীষণ রকম ডিটারমাইন্ড, কিন্তু দুঃখের বিষয় হলো তার ডিটারমিনেশন তিনি যদি মানুষের কাজে লাগাতেন তাহলে হয়তো ভালো হতো। তার ডিটারমিনেশন তিনি তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থে, বাড়ির লোকেদের অর্থ প্রতিপত্তি বাড়ানোর জন্য ব্যবহার করেছেন। ফলে যেমন তার কাছ থেকে তার ডিটারমিনেশন শিখি, তেমন ডিটারমিনেশনের অভিমুখটা যে আরো বেশি গুরুত্বপূর্ণ সেটাও মমতা ব্যানার্জিকে দেখিয়েছি। দীপশিতা ধর মানুষের স্বার্থে কাজ করবে, মানুষের পাশে থাকবে, কিন্তু রাজনৈতিক যে শিষ্টাচার এখন তো প্রায়শই দেখা যাচ্ছে যে ওর সাথে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা শোনাচ্ছে। বামফ্রন্ট থেকে কিন্তু শিক্ষণীয়, কেউ কিন্তু তাকে ব্যক্তিগত আক্রমণ করে না, বা অতীতেও যারা বামফ্রন্টের লোকেরা যারা ব্যক্তিগত আক্রমণ করেছে, তার থেকে এই যে নিউ জেনারেশন তারা এই বিষয়টা কিভাবে দেখবে? রাজনৈতিক শিষ্টাচার আমার মনে থাকতেই হয় হবে। ব্যক্তিগত আক্রমণের প্রয়োজন তখনই পড়ে যখন আপনার রাজনীতির অভাব হয়। আপনার কাছে যদি রাজনীতির কথা থাকে, রাজনীতির উপাদান থাকে, তাহলে ব্যক্তিগত জীবনে উঁকি মারতে হয় না। আমরা চেষ্টা করেছি এবং আমরা বিশ্বাস করি ব্যক্তিগত জীবন এবং রাজনৈতিক জীবন দুটো আলাদা হওয়া উচিত। আমার ব্যক্তিগত পছন্দ, আমি কি খাই, আমি কি করি, আমি কার সঙ্গে থাকি, এইগুলো কখনো রাজনীতির কোনো বিতর্কে উঠে আসা উচিত নয়। আমরা নিজেরাও কখনো সেই চর্চা করিনি, এবং কোথাও যদি সেই চর্চা আমাদের নিয়ে কেউ করে তার বিরুদ্ধে আমরা সোচ্চার। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ভোট, শ্রীরামপুরবাসীর জন্য আপনি কি বলবেন? সময়কে আমাদের এটাই বলা, তিনি আমাদের সমর্থক হতে পারেন, আমাদের বিরোধী হতে পারেন, কোনো রাজনৈতিক দলের সমর্থক নাও হতে পারে। শুধু এটাই বলা যে আপনার এই ভোটটা আপনার কাছে সবচেয়ে বড় হাতিয়ার। আপনার এই একটা ভোট ঠিক করবে আগামী 5টা বছর আপনার পরিবারের ছেলে মেয়ের, আপনার বাড়ির লোকের ভবিষ্যৎ কাদের হাতে ন্যস্ত থাকবে। আপনার যদি মনে হয় যে লোকগুলো চুরি করে, যে লোকগুলো ডাকাতি করে, যে লোকগুলো ঘুষ দেওয়া চাকরির পক্ষে কোর্টে সওয়াল করে, তাদের হাতে আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত, তাহলে আপনি তৃণমূলকে ভোট করতে পারেন। আপনার যদি মনে হয় ধর্মের নামে রাজনীতি করা, ধর্মকে ব্যবহার করে নিজের রাজনৈতিক কেরিয়ার চমকানো, এইটা আপনার পক্ষে খুব ভালো ব্যাপার, তাহলে আপনি বিজেপিকে ভোট করবেন। কিন্তু আপনার যদি মনে হয় আপনার ধর্ম, আপনার কর্ম, আপনার বিশ্বাসের জায়গা অটুট থাকবে, আপনি আপনার মতো করে আপনার ধর্ম পালন করবেন, সেখানে কেউ কোথাও কোনো হস্তক্ষেপ করবে না। সেটা সরকার হতে পারে, সেটা কোনো রাজনৈতিক দল হতে পারে। কিন্তু আপনার রাজনৈতিক দল, আপনার জনপ্রতিনিধি, আপনার যে বেসিক সুযোগ সুবিধা, আপনার ছেলেমেয়ের কর্মসংস্থান, তার পড়াশোনা, আপনার চাকরি বাকরি, আপনার পরিষেবা, পৌর পরিষেবা, আপনার গ্রামের পরিষেবা, সেগুলো সম্পর্কে সোচ্চার হবে, সেগুলো সম্পর্কে ওয়াকিবহল হবে। আমরা যে বলি রুটি কাপড়া মাকান, শিক্ষা স্বাস্থ্য বাসস্থান, এইগুলো নিয়ে যে রাজনৈতিক দল কাজ করবে, আপনি যদি চান এই কথাগুলো নিয়ে পার্লামেন্টের ভিতরে আলোচনা হোক, আপনার শ্রীরামপুরের এলাকার দুঃখ দুর্দশার জন্য দিল্লি থেকে প্রজেক্ট লড়ে ছিনিয়ে আনা হোক, তাহলে আপনি আগামী দিনে আমাদের ভোট করবেন, লাল ঝান্ডায় ভরসা রাখবেন, এটুকুই। ধন্যবাদ।